আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 91, 92 এবং 93 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 অ্যাক্টিভিটি 6.4.1 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, পেজ 91, পেজ 92 অ্যান্ড পেজ 93। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। আমাদের আজকের আলোচনার বিষয় 6.4.1, রিড দ্য টেক্সট বিলো ইন্ডিভিজুয়ালি। নিজের টেক্সটটি নিজে নিজে পড়ো। দেন ওয়ার্ক ইন পেয়ার্স অর গ্রুপস অ্যান্ড আইডেন্টিফাই দ্য কোহেসিভ ডিভাইসেস ইউজড ইন দ্য টেক্সট। তারপর হচ্ছে তোমরা জোড়ায় বা দলে টেক্সটটিতে ব্যবহৃত কোহেসিভ ডিভাইসগুলো চিহ্নিত করো। মেক এ লিস্ট অফ দোজ ইন দ্য টেবল বিলো অ্যান্ড অ্যানালাইজ দ্য পারপাসেস অফ ইউজিং দ্য কোহেসিভ ডিভাইসেস ইন দ্য সেন্টেন্সেস। কী বলা আছে যে কোহেসিভ নিচে সারণীতে যে কোহেসিভ ডিভাইসগুলো আছে তার একটা তালিকা তৈরি করো এবং বাক্যে তাদের ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণ করো। তো উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য করে দেওয়া হলো, এটা হচ্ছে আমরা পরে দেখব। প্রথমে কাজ হচ্ছে আমাদের টেক্সটটা পড়া। তো আমরা টেক্সটটা পড়ি। ওয়ান্ডার্স অফ অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। কী বলা আছে যে প্রাচীন বিশ্বের আশ্চর্যসমূহ। ওয়ান্ডার্স মানে কি? আশ্চর্যসমূহ। আর অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড মানে কি? প্রাচীন বিশ্ব। ঠিক আছে। Amina was sitting in her bed when her mother entered her room. আমিনা তার বিছানায় বসেছিল যখন তার মা তার ঘরে প্রবেশ করেন। As Amina was lost in her thoughts, she did not notice. আমিনা তার চিন্তায় হারিয়ে গিয়েছিল, তাই সে সেটা খেয়াল করেনি। Therefore, it startled Amina when her mother spoke. Therefore, এটা হচ্ছে একটু পর আমাদের ছকে ব্যবহার হবে, তাই এটা মার্ক করে রাখলাম। তাই তার মা কথা বলার সময় আমিনা চমকে উঠল। হোয়াট আর ইউ ডুইং? হার মাদার আস্কড হার। তুমি কি করছো? তার মা তাকে জিজ্ঞেস করলেন। আই ওয়াজ রিডিং হোয়েন আই ক্যাম অ্যাক্রস দ্য টার্ম 7 ওয়ান্ডার্স অফ দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড। আমি যখন পড়ছিলাম তখন প্রাচীন বিশ্বের 7টি আশ্চর্য এই বিষয়টা পেলাম। সো I was thinking about that. সুতরাং বা তাই আমি ওইটা সম্পর্কে ভাবছিলাম। সো এটা হচ্ছে একটু পর আমাদের ব্যবহার হবে ছকের মধ্যে। ঠিক আছে। আমিনা অ্যান্সার্ড। আমিনা উত্তরে তার মাকে বলল আর কি। ইট ইজ এ লিস্ট অফ 7 নোটেবল স্ট্রাকচার্স অফ দ্য অ্যানশিয়েন্ট পিরিয়ড। এটা হচ্ছে প্রাচীন যুগের 7টি উল্লেখযোগ্য কাঠামোর একটি তালিকা। মাদার সেড, তার মা বললেন। দেন এটা আমরা ছকের উপর ব্যবহার করব। দেন ওয়ার্ডটা। হোয়াই আর দে কল্ড ওয়ান্ডার্স আস্কড আমিনা। আমিনা তার মাকে জিজ্ঞাসা করলো যে তাহলে এদেরকে এইগুলোকে আশ্চর্য বা বিস্ময় কেন বলা হয়, ওয়ান্ডার্স কেন বলা হয়? ইউ টেল মি হোয়াই। তুমি কি বলতে পারো কেন? মাদার সেড, মাদার বললেন। আই ডোন্ট নো মা। আমি জানি না মা। ক্যান ইউ নেম 1 or 2 of them? মাদার আস্কড। মা জিজ্ঞাসা করলেন তুমি কি এদের একটি বা দুটির নাম আমাকে বলতে পারো? গ্রেট পিরামিড অফ গিজা, লাইট হাউস অফ আলেকজান্ড্রিয়া অ্যান্সার্ড আমিনা। আমিনা বলল যে হ্যাঁ, যেমন আছে গিজার বিশাল পিরামিড, আলেকজান্ড্রিয়ার বাতিঘর। বোথ আর কারেক্ট, দুটোই সঠিক বলেছ। লেট আস টেক দ্য কেস অফ দ্য গ্রেট পিরামিড অফ গিজা। গিজার বিশাল পিরামিডের কথাই ধরা যাক। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট? এটা ডিআইও না, ডু হবে, আইটা হবে না। ঠিক আছে। তুমি এটা সম্পর্কে কি জানো? মাদার সেড, মা বললেন। ফার্স্টলি ইট ইজ ইন ইজিপ্ট। ফার্স্টলি এই ওয়ার্ডটা ব্যবহার করবো। সেকেন্ডলি ব্যবহার করবো আমরা দাস ব্যবহার করব। এগুলো মার্ক করে রাখলাম একটু পর, এগুলো আমরা সব ব্যবহার করব। ফার্দার মোর ওভার। ঠিক আছে। তার সময় রিডিং করি আবার যেখানে ছিলাম। যে ফার্স্টলি বা প্রথমত এটা হচ্ছে কোথায়? মিশরে অবস্থিত।
সেকেন্ডলি ইট ইজ হিউজ, দ্বিতীয়ত এটা খুবই বিশাল। আমিনা রিপ্লাইড, আমিনা বলল বা আমিনা উত্তর দিল, ইট স্টুড 481 ফিট টল হোয়েন কনস্ট্রাক্টেড, নির্মিত হওয়ার সময় এটা 481 ফুট উঁচু ছিল। দাস বিং দ্য টলেস্ট ম্যান মেড স্ট্রাকচার অফ দ্যাট টাইম, এভাবে এটা সেই সময়ের সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো হয়ে আছে। ফার্দারমোর, অধিকন্তু, ইট রিমেন্ড সো ফর মোর দেন 3800 ইয়ার্স, এটা 3800 বছরেরও বেশি সময় ধরে সেরকমই রয়ে গেছে। মাদার অ্যাডেড, মা যোগ করলেন, I can hardly wrap up my head around it considering its massive structure in addition to its ancient origin. আমি এর প্রাচীন উৎস ছাড়াও এর বিশাল আকার বিবেচনায় নিয়ে এটি সেই সময় কীভাবে নির্মাণ করা হয়েছে তা খুব সামান্যই বুঝতে পারছি। আমিনা সেট, আমিনা বলল। মোর ওভার, অধিকন্তু, ইট ওয়াজ বিল্ট উইদাউট মডার্ন টেকনোলজিস, মাদার অ্যাডেড, মা যোগ করলেন যে অধিকন্তু এটা আধুনিক প্রযুক্তি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। All of the 7 are testaments of human marvel, 7টি সবকটি মানবসৃষ্ট বিস্ময়ের প্রমাণ। ফর ইনস্ট্যান্স, এটা মার্ক করি আমরা, ফর ইনস্ট্যান্স, দ্য লাইট হাউস অফ আলেকজান্দ্রিয়া ওয়াজ অলমোস্ট 387 ফিট টল, উদাহরণস্বরূপ আলেকজান্দ্রিয়ার বাতিঘর ছিল প্রায় 387 ফিট উঁচু। ইন কম্প্যারিজন টু দ্যাট, the tallest building in our country is 561 feet, which was built in 2012, almost 2300 years after the construction of the lighthouse. যে তুলনায় আমাদের দেশে সর্বোচ্চ ভবন হচ্ছে 561 ফুট উঁচু, যা 2012 সালে নির্মিত হয়েছিল, আর এটা নির্মিত হয়েছিল বাতিঘর নির্মাণের প্রায় 2300 বছর পরে। মাদার সেট, মা বললেন, নাও টেল মি হোয়াই আর দে কল্ড ওয়ান্ডার্স, মাদার আস্ট। তো মা জিজ্ঞাসা করলেন, এখন আমাকে বলো যে এদেরকে কেন বিস্ময় বলা হয়। বিকজ দে আর অ্যাসপায়ারিং উইথ এ ফিলিং অফ অ্যাও, কী বলা আছে? কারণ এরা হচ্ছে বিস্ময়ের অনুভূতি জাগিয়ে তোলে। তারপর দেখো কি বলা আছে, বিসাইডস, এটাকে মার্ক করি আমরা, এক্স্যাক্টলি মার্ক করে রাখলাম, একটু পরে আমাদের লাগবে, ফর দ্যাট রিজন এই তিনটাই লাগবে। তো বিসাইডস সিইং দেম ওয়ান ক্যান নট বাট ওয়ান্ডার হাউ দিস ম্যাগনিফিকেন্ট স্ট্রাকচার্স ওয়ার বিল্ট, তাছাড়া ওদের দেখে একজন আশ্চর্য না হয়ে পারে না যে কীভাবে এই চমৎকার স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল। অ্যান্সার আমিনা, আমিনা উত্তর দিল, এক্স্যাক্টলি দে ফিল আস উইথ ওয়ান্ডার্স, যে ঠিক তাই, এরা আমাদের বিস্ময়ে ভরে তোলে। ফর দ্যাট রিজন, এই কারণে, দে আর কল্ড ওয়ান্ডার্স অফ দ্য অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, মাদার রিপ্লাইড, মা উত্তর দিলেন যে এই কারণে হচ্ছে এদেরকে প্রাচীন বিশ্বের বিস্ময় বলা হয়। আমিনা থ্যাঙ্কড হার মাদার অ্যান্ড ওয়েন্ট ব্যাক টু হার স্টাডিজ, আমিনা তার মাকে ধন্যবাদ জানালো এবং তার পড়াশোনায় মনোযোগ দিল। তো যেই লাইনগুলো আমি এখানে আকাশি কালার দিয়ে মার্ক করলাম, সেগুলো হচ্ছে আমরা এখন, সেই ওয়ার্ডগুলো আমরা এখন ছকে বসাবো, ঠিক আছে? তো একটা তোমাদের জন্য এখানে করে দেওয়া আছে, 1 is done for you। দেখো 93 পেজে যে টেবিলটা আছে, আমরা এখন এই টেবিলটা পূরণ করব। একটা করে দেওয়া আছে, সেটা হচ্ছে দেয়ারফর আমরা কেন ব্যবহার করেছি, আমাদের পারপাস অফ ইউজ কী, ব্যবহারের কারণ কী, সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, ঠিক আছে? তার মানে দেয়ারফর শব্দটা আমরা ব্যবহার করেছি কজ আর ইফেক্ট বোঝানোর জন্য, কারণ এবং প্রভাবগুলো বোঝানোর জন্য। বাকি যে শব্দগুলো আমরা মার্ক করেছিলাম সেগুলো এখানে বসাবো, এবং এগুলো বসানোর কারণ বা ফিচার্সগুলো আমরা হচ্ছে পারপাস অফ ইউজ, ব্যবহারের কারণগুলো আমরা এখানে লিখবো, বা ব্যবহারের উদ্দেশ্যগুলো আমরা এই ঘরে লিখবো, ঠিক আছে? আসলে আমরা টেবিলটা পূরণ করি। প্রথমটা তো আমরা দেখলাম যে দেয়ারফর, এর কারণ হচ্ছে কি, ইউজ করার কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং প্রভাব বোঝানোর জন্য। তারপরে কোহেসিভ ডিভাইস হচ্ছে সো কেন ব্যবহার করেছি, আমাদের পারপাস অফ ইউজ হচ্ছে টু শো দ্য কনসিকুয়েন্সেস অর ইফেক্ট, মানে এর প্রভাবে কী হতে পারে সেটা বোঝানোর জন্য, সেটা তুলে ধরার জন্য সো ব্যবহার করেছি। তারপরে কোহেসিভ ডিভাইস কি, দেন, তারপর, ফার্স্টলি প্রথমত, সেকেন্ডলি দ্বিতীয়ত, এগুলো কেন ব্যবহার করেছি, টু মেক এ সিকোয়েন্স, একটা ধারা বজায় রাখার জন্য। এগুলার পারপাস অফ ইউজ হচ্ছে টু মেক এ সিকোয়েন্স। তারপরে কোহেসিভ ডিভাইস হচ্ছে দাস, এটা ব্যবহার করা হয়েছে কেন, এর পারপাস অফ ইউজ হচ্ছে টু কনক্লুড আইডিয়াস, মানে একটা কোনো ধারণা দিয়ে সেই ধারণাটা হচ্ছে একটা উপসংহার টানার জন্য দাস ব্যবহার করা হয়। এরপর আছে কি, ফার্দার মোর, ইন অ্যাডিশন টু, মোর ওভার, এগুলো ব্যবহার করা হয়েছে কেন, টু অ্যাড অ্যানাদার পিস অফ ইনফরমেশন, যে আরও একটা তথ্য যোগ করার জন্য। ধরো আমরা হচ্ছে
বাংলাদেশ নিয়ে কোনো একটা অনুচ্ছেদ লিখছি, তো এখানে অনেক কিছু লিখে ফেললাম, তারপর বাংলাদেশ নিয়ে আরও একটা ইম্পর্টেন্ট তথ্য দিব, তখন আমরা কী বলবো যে ফার্দার মোর, অধিকন্তু বা মোর ওভার, তাছাড়া এছাড়াও মানে আরও একটা তথ্য আমরা যোগ করব, সেই জন্য আমরা হচ্ছে এই কোহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করে থাকি। এরপর কি আছে, ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ। এটা কেন ব্যবহার করা হয়েছে, টু গিভ এভিডেন্স অর এক্সাম্পল, কোনো প্রমাণ বা কোনো উদাহরণ দেওয়ার জন্য আমরা হচ্ছে ফর ইনস্ট্যান্স এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করে থাকি। তারপর আছে ইন কম্প্যারিজন টু দ্যাট, মানে এর সাথে তুলনা করতে গেলে আমরা পাই। এটা কেন ব্যবহার করা হয়েছে বা এটার পারপাস অফ ইউজ হচ্ছে টু কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, অর্থাৎ কোনো কিছুর সাথে তুলনা বা প্রতিতুলনা করার জন্য ইন কম্প্যারিজন টু দ্যাট এই কোহেসিভ ডিভাইসটা ব্যবহার করা হয়। এরপর আছে বিসাইডস মানে তাছাড়া, এটার দ্য পারপাস অফ ইউজ হচ্ছে কি, টু কানেক্ট আইডিয়াস মানে দুটা আইডিয়া বা দুটো তথ্যকে হচ্ছে জোড়া দেওয়ার জন্য আমরা বিসাইডস এই শব্দটা ব্যবহার করে থাকি। এরপরে কোহেসিভ ডিভাইসটা হচ্ছে এক্স্যাক্টলি, যে ঠিক তাই। এটা ব্যবহার করেছি আমরা কেন, টু কনফার্ম অর রিইনফোর্স দ্য পয়েন্ট, মানে একটা কোনো নির্দিষ্ট পয়েন্টকে জোর দেওয়ার জন্য বা কোনো একটা পয়েন্টকে কনফার্ম করার জন্য, মানে এটাই হবে এক্স্যাক্টলি ঠিক তাই, ঠিক আছে, বা তার সাথে সহমত প্রকাশ করার জন্য। সর্বশেষ কী আছে, ফর দ্যাট রিজন মানে এই কারণে। এটা ব্যবহার করা হয়েছে কেন, কজ অ্যান্ড ইফেক্ট, হচ্ছে দেয়ার ফরের মতো, যে কোনো একটা কিছুর কারণ এবং প্রভাব। যেমন মনে করো গাছ কাটি আমরা, ডিফরেস্টেশন, গাছ কাটার ফলে কী হচ্ছে, কাটিং ডাউন ট্রিজ, ফর দ্যাট রিজন পৃথিবীর ভারসাম্য নষ্ট হচ্ছে আমরা বলতে পারি, ঠিক আছে। তার মানে কি, এটা একটা কারণ বা প্রভাব বোঝানো হচ্ছে, গাছ কাটার প্রভাব বা গাছ কাটার কারণ। এই জন্য হচ্ছে আমরা এই কোহেসিভ ডিভাইসটা বা ফর দ্যাট রিজন এটা ব্যবহার করলাম, ঠিক আছে। তো আমরা হচ্ছে বাম পাশের ঘরগুলোতে কোহেসিভ ডিভাইসগুলোর নাম লিখেছি এবং ডান পাশের ঘরগুলোতে পারপাস অফ ইউজ লিখেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে, ঠিক আছে। এর পরবর্তী ক্লাসে আমরা 6.4.2 ফর্মাল রাইটিং এই টপিকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সকলকে পরে পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, অ্যাক্টিভিটি 6.4.1 or লিসন 6.4.1, পেজ 91, 92 and 93। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।